এখান থেকে নিয়ে একটা ড্রপার দিয়ে সংগ্রহ করলাম, সংগ্রহ করে এখানে ছেড়ে দিলাম, তো এখানে ধাও ধাও করে আগুন ধরে যাবে। তাহলে অনেক শক্তিশালী একটা জিনিস, 5 গ্রাম 10 গ্রাম ছোলা খাবেন, ছোলা কিসের পরে সপ্তাহে 2 দিন করে না খেয়ে থাকা। গ্যাসের ওষুধ সবাই খায়, আর কেউ গ্যাসের ওষুধ ছাড়া থাকতে পারছে না। ওই জন্য বিশেষ করে আমাদের এখানে যারা আসে থাকে 4-5টা ক্লাস করলে পরে গ্যাসের ওষুধ আর খেতে হয় না। এটা একটা মানে আমাদের এটা মোটামুটি পরীক্ষিত। ওই জন্য আপনারা এখান থেকে যাওয়ার পর এবার গ্যাসের ওষুধ খান, তাহলে তো মিলল না হিসাবটা। গ্যাসের সূত্রটা আমি বলি আগে দেখেন। গ্যাস হয়তো পেটের ভিতর গ্যাস হয়, হ্যাঁ, আর কি বোঝা যায় যাতে এরকম একটা আঁকাইলাম আর কি, আপনারা একটু বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝছেন তো মোটামুটি কি জিনিসটা। এটা হলো আমাদের স্টমাক। স্টমাক মানে পাকস্থলী, মানে খাবার আসে। আর এটা লিভার, পিত্তথলি। এটা আমরা গ্যাস নিয়ে আলোচনা করবো, এই স্টমাকের আলোচনা। স্টমাকটা থাকে এই জায়গাটায় আমাদের বাম পাশে, ঠিক এই যে পাঁজর গুলো আছে, পাঁজরের এইখান দিয়ে দৌড়ে এতটুকু জায়গা থাকে স্টমাক, মানে পাকস্থলী, যেখানে খাবার জমা থাকে। আমাদের গ্যাস কিসের জন্য হয় দেখেন, এই যে পাকস্থলী, এখানে খাবার জমা থাকে এই জায়গাটায়। যদি কোনো কারণ বলতে খাবার আপনি জমা রাখলেন, এই খাবারের বিশৃঙ্খলার জন্য তো এখানে গ্যাসটা হয়। আসলে এই স্টমাকে একটা গ্যাসের নাম হলো কি জানেন, অ্যাসিড। অনেকে বলে না গ্যাস হলে যে অ্যাসিড হয়েছে, অ্যাসিড মানে গ্যাস হয়েছে, এটাই তো বোঝায়। আমাদের এই স্টমাকে একটা অ্যাসিড আছে, এটা অ্যাসিডের নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিডের নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা বলে HCl, একটা অ্যাসিডের নাম। এটা যদি আমরা স্টমাক থেকে ধরেন আমার এখানে যাইয়া এই অ্যাসিডটা যদি সংগ্রহ করি একটা ড্রপার দিয়া, এখান থেকে নিয়ে একটা ড্রপার দিয়ে সংগ্রহ করলাম, সংগ্রহ করে এখানে ছেড়ে দিলাম, তো এখানে ধাও ধাও করে আগুন ধরে যাবে। তাহলে অনেক শক্তিশালী একটা জিনিস না, পাওয়ারফুল। আপনার সবার পেটে আছে এটা। আপনাদের এইখান থেকে এখন যে কালেকশন করি আমরা, এই স্টমাক থেকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 ড্রপার কালেকশন করি কিংবা একটু কালেকশন করি এখানে ছাড়ি, তাহলে এখানে দাও দাও করে আগুন ধরে যাবে। যার জন্যই তো আমরা ধরেন যদি পাথর খেয়ে ফেলাই, তারপরে আপনার এই মাছের কাঁটা অনেক শক্তিশালী জিনিস না, ইলাস্টিক, পাথর হচ্ছে শক্তিশালী, এগুলো হজম হয়ে যায়, বোঝা যায়। পরে পায়খানা রাস্তা দিয়ে যখন যায়, তখন মাছের কাঁটা যদি থাকে, তাহলে কি পায়খানা রাস্তা থাকবে? অনেক শক্তিশালী, হজম হয়ে যায়। আরো গুরুত্বপূর্ণ জিনিস হজম হয়, পাথরও হজম হয়ে যায়। এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যে হজম হয়, এই হজমের শক্তিশালী জিনিস তারা হজম করতে পারবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এর একটা বিরাট বড় ভূমিকা পালন করে। তার মানে আমাদের এই স্টমাকে সব সময় এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে কতটুকু? 2 লিটার। 1.5 থেকে 2 লিটার পরিমাণ 24 ঘন্টা উৎপাদন হয়। কতটুকু? 1.5 থেকে 2 লিটার ধরেন, হ্যাঁ, 2 লিটার উৎপাদন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা। এখন বলতে পারেন যে এত শক্তিশালী জিনিস স্টমাকে আছে, তাহলে এটা পুড়ে যায় না কেন? এটা তো পুড়ে যাওয়ার কথা, এটা পুড়ে যাওয়ার কথা না, এটা পুড়ে যায় না। এর চতুর্পাশে, এই স্টমাকের চতুর্পাশে একটা শ্লেষ্মিক ঝিল্লি, পিছলা পিছলা, মানুষ যে বমি করে শেষে বমি যখন আসতে জানে পিছলা পিছলা না, আরো যদি বমি করে কষ্ট করে তখন একদম তারের মতো আছে না, সবার স্টমাকে এগুলো আছে, তারের মতো একটা জিনিস পিছলা শ্লেষ্মিক ঝিল্লি বলে। এইটাই আল্লাহ পাকের কুদরত। ধরেন এই স্টমাকের চতুর্পাশে যে আমাদের কোষগুলো আছে, কোষের ঠিক উপরে একটা বাইন্ডিং থাকে এরকম শ্লেষ্মিক ঝিল্লির, এরা সবসময় ঘুরতে থাকে, সবসময় ঘুরতে থাকে। যদি কোনো কারণে আপনার এই শ্লেষ্মিক ঝিল্লি ঘাটতি হয়, তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি আপনার কোষের ভিতর পড়ে, তাহলে ওইখানে ক্ষত হয়ে যাবে। আর এই ক্ষতটা হলে এটা বলে গ্যাস্ট্রিক। এটার নাম হলো গ্যাস্ট্রিক, স্টমাক বা পাকস্থলী বা গ্যাস্ট্রিক আলসার। তখন এই ক্ষত হয়ে গেলে এটার নাম হলো আলসার। আলসারের বাংলায় তো ক্ষত, তখন ক্ষত হয়ে যায়। ক্ষত হওয়ার আগে সাধারণত ইনফ্লামেশন হয়, মানে প্রদাহ হয়, ফুলে যায়। যদি কোনোভাবে এখানে পড়ে, তাহলে ওটা হয়ে যায় আলসার, আলসারেশন। গ্যাস্ট্রিক আলসার মানে গ্যাস্ট্রিকের ভিতর ক্ষত। এই স্টমাকটারেই অনেক সময় বলে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক কোনো রোগ না, একটা পেটের নাম, এটা অর্গানের নাম। আলসার মানে ক্ষত, মানে গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিকের ভিতর ক্ষত, মানে পাকস্থলীর ভিতর ক্ষত। বুঝতে পারছেন এইসবটা? তাহলে আমাদের এই শ্লেষ্মিক ঝিল্লি যদি কোনোভাবে কম হয়, আবার কোনো ক্রমে যদি কোনো জায়গা না থাকে, তাহলে এই উপাদানটা যদি সরাসরি কোষে পড়ে যায়, তখন কোষে পড়লে কোষে ইনফেকশন হয়ে যাবে। এটাই আমাদের আলসার। বুঝলেন ক্লিয়ার হবে? কিভাবে করে আমি এটা আসতে ব্যাখ্যায়। সারাদিনে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড 1.5 থেকে 2 লিটারের বেশি হবে না। এখন আপনি 1.5 থেকে 2 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডে যতটুকু খাবার সে কি করতে পারবে, মন্ড করতে পারবে, মানে গুলাইতে পারবে, কিংবা সে কি করবে, হজম করতে পারবে, এর চেয়ে বেশি যদি খাবার খান, তখন কি ওটা কি ভালোভাবে হজম হবে? তখন এটা কি হবে, এটা পচবে, অন্য একটা দিকে যাবে গা। তার মানে এইখানে একটা লিমিটেড আছে। আবার এই শ্লেষ্মিক ঝিল্লিগুলো ভালো থাকার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে শ্লেষ্মিক ঝিল্লি জাতীয় উপাদানগুলো খেতে হবে। এটা না খেলেও তো হবে না। যার জন্য পানি বেশি বেশি, সব ডাক্তাররাই বলে। কারণ কি, পানি বেশি অনেক ফজিলত আছে, পানি বেশি খাওয়া।
অনেক ফজিলত আছে, কারণ পানি এখানে তো শৈশমিক ঝিল্লি যেটা এটা তো পানির মতোই, পানির থেকে একটা উপাদান। আবার পিছলা পিছলা কিছু খাবার, এই খাবারগুলো অনেক সময় দরকার পড়ে এই যে এখানের জন্য। তার মানে পানি বেশি খাওয়া, পানি খাওয়া এই উপাদানটা সে জিয়ে রাখে। আর খাবারগুলো আপনার 1.5 থেকে 2 লিটার পরিমাণ খাবার যাতে সারাদিন হজম করে, এর বেশি না খাওয়া। দেখেন এখন 1 নাম্বার গেল, আমরা জানলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এত শক্তিশালী, এক। দ্বিতীয়ত হাইড্রোক্লোরিক অ্যাসিড সবারই উৎপাদন হইতেছে, যদি উৎপাদন কিছু কম বেশি হয় এক একজনের এক তার তো অনুপাতে। আবার এই শ্লেষ্মিক ঝিল্লিটা যদি কোনো ক্রমে কমে যায়, তখন ওইখানে যদি এটা পড়ে তাহলে ওই ইনফেকশন হয়ে যাবে। বুঝলেন? এখন আসেন, আমরা যদি অনেক সময় অনেক ঠাইসা ঠুসা খাই, অনেক বেশি করে খাই না, বেশি করে তো খাই, আমরা স্টমাক কি, স্টমাকের এরকম একটা যন্ত্র, এটা রাবারের মতো। রাবারটা ফুলানোর আগে একটু ছোট থাকে না, ধীরে ধীরে ফুলাইতে পারি না, ঠিক স্টমাকে একই অবস্থায়। আপনি ইচ্ছা করলে অনেক খেতে পারবেন, ইচ্ছা করলে সরাসরি বেলুনের মতো না, কিন্তু বেলুনের মতো যখন খাবার জায়গা তখন চুপসে থাকে, খাবার আসলে ধীরে ধীরে ফুলতে থাকে। ইচ্ছা করলে ফুলে, তার লিমিটেড আছে, টায়ারের মতো লিমিটেড আছে না, টায়ার তো হাওয়া দিলেও আপনার ইচ্ছা মতো অনেক হাওয়া দিতে পারবেন না, ফাইটে যাবে। কিন্তু এটা ফাটবে না, এটা আপনি খাইতে আর পারবেন না, উপর দিকে চলে যাবে। কিন্তু এটা ধীরে ধীরে একটু লম্বা হয়। তো লম্বা যেহেতু হয়, আপনি এতটুকু খাবারও স্টমাক ভরবে, আবার এতটুকু খাবারও স্টমাক ভরবে, কারণ স্টমাকটা হইলো রাবারের মতো। এরকম ধীরে ধীরে করলেন, একটু বড় হইলো। তার মানে আমার পেট বসছে না, একটা কথা যে এই কথাটা অত গুরুত্বপূর্ণ না, পেট আমরা এতটুকুতেও ভরে। এটা আমরা মাইন্ড সেট আপ করছি। আগে তো 2 বাটি করে খেতাম, এখন 1 বাটি খেয়েছি, তার মানে পেট ভরছে না। এটা হলো মনের সাথে এই পেটের একটা সম্পর্ক, আসলে পেট ভরছে। আগে যে 2 বাটি করে খাওয়া অভ্যাস হয়েছে, কিন্তু কম খাইছি, হয়েছে কিনা হয়েছে কিনা। আমার আব্বা অনেক সময় ওই ছেলেমেয়েদের খাবার দিলে যে তোমাদের পেট ভরছে, আরো লাগবে লাগবে, হয়েছে কিনা। আমি দিলে তো লাগবেই, না দিলে লাগতো না। আর আমার স্রোত হলো, ওরা যখন খায় যে 1 বাটি নিয়ে যাও, এটুকু ভাগাভাগি করে নেবা, কম পড়লেও এটা, বেশি হলো কম কোনোদিন পড়ে না। স্টমাকের আসলে কম নাই, আপনি বেশি খাইতে পারবেন, আবার কম দিলেও সে বসছে না এরকম না, যা বসছে ওইটুকু উপাদান আপনার শরীরে কাজ করবে। তো যাই হোক, এখন হলো দুইটা কথা। একটা হলো 1.5 লিটার হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এর যদি বেশি দেন তাহলে আপনার বেশিটার জন্য এটা ক্ষতি হবে, কারণ বেশিটা তো হজম করতে পারছে না। এটা তো যে একটা বজ্র হিসাবে আপনার কাছে থেকে যাবে, 1 দিন 2 দিন 3 দিন থাকতে থাকতে এই স্টমাক গুলোর ধারণ ক্ষমতা, স্টমাক গুলোর কার্যকারিতা নষ্ট হবে। এটা আপনার জন্য গ্যাসের কারণ, ভালো মতো বুঝেন। যার জন্য খাবারের কমের কথা আমাদের বিজ্ঞানগত ভাবে এবং ধর্মীয়গত ভাবে, বেশি খাবারের কথা খুব কম আছে, কমের কথাই আছে। বেশি খাবার খাইতে পারবে যারা ধারণশীল, এরা এক এক প্রেক্ষাপটের মধ্যে বেশিও খাইতে পারবে, কিন্তু আসলে কম খাওয়ার প্রতি উৎসাহ দেওয়া আছে বেশিরভাগ, কম খাওয়ার প্রতি উৎসাহ দেওয়া আছে না, 2 দিন 3 দিন না খাইতেছে সাহাবেরা। এগুলা কি এমনি বলছে? আর যারা আমরা যদি এরকম করে অভ্যাস করি, 2 দিন 3 দিন খাইলাম না, 2 খেজুর খাইয়া 3 খেজুর খাইয়া সারাদিন থেকে গেছে, এতে খুব বেশি ক্ষতি হবে না আপনার। কিন্তু আপনার পেটটা কি হলো, একটু রেস্ট পাইলো, রেস্ট পাইলে কি হলো, এগুলোর ধারণ ক্ষমতা বাড়বে, এগুলোর ধারণ ক্ষমতা বাড়বে। ওই জন্য 25 বছর বয়সের পর, 25 বছর বয়সের পর প্রতিদিন এক এক মানে প্রতি সপ্তাহে 1 দিন করে হলে উপবাস থাকা দরকার। উপবাস বলতে আপনি না খেয়ে থাকা দরকার। রোজা রোজা রাখলে পানি খেতে পারবেন না, হ্যাঁ, রোজার নিয়তেই রোজা রাখবেন, ওটার ফজিলত পাবেন, কিন্তু পানি তো খেতে হবে, এই জন্য তো রোজা রাখা যাচ্ছে না। আবার রোজার সময় রোজাও রাখলেন, একটা রোজা রাখলেন আরেকদিন, তারপরেও খাওয়ার চেয়ে রোজা রাখা অনেক ভালো। আপনি খাইয়ে যে ক্ষতিটা হবে, রোজা রাখলে সব পেলেন, আবার ক্ষতিটা হলো না। হ্যাঁ, যদি আপনার রেগুলার ঘাটতি থাকে, শ্লেষ্মিক ঝিল্লির ঘাটতি, চোখ টোক টানছে, তখন পানি খেয়েই সারাদিন থেকে যান। লং টাইমে খেলেন, 50-এর পরে 40-এর পরে সপ্তাহে 2 দিন করে না খেয়ে থাকা, সপ্তাহে 2 দিন করে, মানে সারাদিন খেলেন না, পরে খেলেন, সকালে খেলেন, বিকালে খেলেন, পানি খেলেন, না খেয়ে থাকা মানে কিছু খেলেন এরকম না। তার মানে কি, এগুলোর ধারণ ক্ষমতা বাড়ে, বুঝেন, ধারণ ক্ষমতা বাড়ে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, 1.5 লিটার থেকে 2 লিটার, এই 1.5 লিটার থেকে 2 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডে কতটুকু খাবার আপনি হজম করতে পারেন। আমাদের মেজারমেন্ট কাপ আছে, এখানে আছে, আমি দেখাবো না। মেজারমেন্ট কাপ, খাবারের জন্য পরিমাপক একটা বাটি আছে। এই বাটিগুলো সাধারণত এতটুকু পরিমাণ, আমরা এইভাবে মুঠ দিয়া ধরলে যতটুকু ভাত ওঠে, এতটুকু ভাত। একজন মানুষের এরকম মুষ্টিবদ্ধ করে যে ভাত উঠাবেন, সর্বোচ্চ 3 কাপ ভাত, 3 কাপ ভাত। ভাত হলো কার্বোহাইড্রেট, ভাতের পরিমাণ কি, এটা হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কম খাওয়া, কার্বোহাইড্রেটের পরিমাণ যত কম খাওয়া যায়। আর এর সাথে হলো প্রোটিন আইটেম, মাছ, গোস্ত, ডাল, ডিম। মাছ, গোস্ত, ডাল, এগুলো প্রোটিন আইটেম। আরো আছে, এগুলো বেশি প্রসিদ্ধ, আমরা এটা খাই। এটির পরিমাণ 100 থেকে 150 গ্রাম। আর সাথে আপনার শসা, টমেটো, লেবু, সালাদ যত খাইতে পারেন, ফল ফ্রুট,
বুঝতে পারছেন? এইখানে সবচেয়ে বেশি অসুবিধা ঘটায় কে জানেন? ভাত, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো। কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো বেশি সমস্যা ঘটায়, এরই তো বেশি পেট ভরে, অন্যগুলো তো পেট ভরে কম আর হজম হয় বেশি। এখন দেখেন, তাহলে স্টমাকে যদি আপনি এখানে ফুল ফ্যাট একদম ভরে ভরে খাই নিলেন, তখন কি এইটা তো একটা মন্ড করতে হয়, মন্ড করতে হবে না? আমাদের খাবারের ভিতর 6 রকমের উপাদান আছে, এটা তো জানেন, আপনাদের এখানে ক্লাস হয়েছে এগুলো। 6 রকমের উপাদান। 6 রকমের ভিতর হলো কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। ঠিক আছে না? এটাই তো বলছে। এই 6 রকমের উপাদান থাকে, তার মাঝে আমাদের গুরুত্বপূর্ণ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আমরা এই তিনটা নিয়ে কাজ করি। এই তিনটা যদি ব্যালেন্সে নিয়ে আসেন, এটি এমনিতে ব্যালেন্স হয়ে যায়। ভিটামিন, মিনারেল, ওয়াটার এমনিতে ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা হলো মানে কার্বোহাইড্রেট বলতে ভাত, রুটি, আটা, এগুলো হলো কার্বোহাইড্রেট গ্রুপের। আর প্রোটিন হলো মাছ, মাংস, ডাল, ডিম। আর ফ্যাট হলো তেল, চর্বি, চর্বি আইটেমগুলো। বুঝতে পারছেন? তাহলে এই আইটেমগুলো যখন আপনার স্টমাকে আসে, আসার পরে যতই আপনি একত্রে মিশ্রিত করে খান, স্টমাকে আসার পরে ভাগ করে আলাদা আলাদা করে। এই কার্বোহাইড্রেটের ভাগে যদি একত্রে দিয়ে দিলাম, তখন এইখান থেকে ভাগ করে নিয়ে আসা কার্বোহাইড্রেট, এইখান থেকে ভাগ করে দেয় প্রোটিন, এইখান থেকে ভাগ করে রাখে ফ্যাট। বুঝতে পারছেন? এই যে ভাগ যে করে যাইয়া, ধরেন বলতে পারেন যে আমি ডাল তো মা খাইয়ে ভাতের সাথে খাই বলে, এটা তো ঠিক। আমরা ডাল একত্রে ভাতের সাথে মাখাই, ভাত তো হইলো কার্বোহাইড্রেট আর ডাল হইলো প্রোটিন। তাহলে এইটাকে, এইখানে আরেকটা অর্গান থাকে, এই অর্গান নাম হইলো আপনার প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ডায়াবেটিস হওয়ার জন্য যে দায়ী, এই প্যানক্রিয়াসে দুইটা সেল থাকে, একটা হলো আলফা আর একটা হলো বিটা। এই আলফা বিটা সেলের অকার্যকারিতার জন্য ডায়াবেটিস হয়। কিন্তু এইখান থেকে একটা এনজাইম যায়, এইখান থেকে একটা এনজাইম, এনজাইম মানে একটা উপাদান, এই উপাদানগুলো যাই এগুলোর ভাগ করে, উপাদানগুলো যাইয়া এগুলোর ভাগ করে থাকে। কার্বোহাইড্রেট আনে একদিকে, প্রোটিন নেয় একদিকে, ফ্যাট নেয় একদিকে। এখন যারা বেশিরভাগ মিশ্রিত করে খায়, সব খাবার একত্র করে খায়, তখন তাদের ভাগ করতে একটু কষ্ট বেশি হয়ে যায় স্টমাকের। এখন ধরেন আপনি কত ভাত খাই নিলেন, তারপর শুধু গুস্ত খেলেন, তারপর ডাল খেলেন, তারপর তো ভাগ করা সহজ। কিন্তু আসলে আমরা তো এগুলো খাই না, এগুলো খাই না। হ্যাঁ, ধরেন মাছগুলো রেখে দিল, গুস্তগুলো রেখে দিল, ভাত খাওয়ার পরে সবজি দিয়ে তারপর গুস্ত খাইলো, তাও তো আলাদা আলাদা থাকলো মোটামুটি। কিন্তু এইটা যত ভাগ করতে হয়, তত এনজাইম বেশি সিক্রেশন করতে হয়। আবার যত এনজাইম বেশি সিক্রেট করতে হয়, তত এটার উপর চাপ পড়ে বেশি। এই যে প্রোটিন জাতীয় খাবার আর ফ্যাট জাতীয় খাবার এইখানে হজম হয় না, হজম হয় যে এই অংশে, লার্জ ইন্টেস্টাইন, আমাদের এইখানে এসে হজম হয়। যার জন্য এখানে ভাগ করে এটা ছেড়ে দেয়। হ্যাঁ, কার্বোহাইড্রেটটা হজম করে মন্ড পাকায়, মানে একটা কাই পাকাইয়া পরে এদিক দিয়ে দেয়। আর এন থেকে লিভার জোস আসে, এইখান থেকে বিভিন্ন এখানে হজমে তার পায়খানা যাই পড়ে। এখন আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, আপনি এইখানের যে কাজটা, এখানে আমাদের একটা কাজ আছে, এই কাজটা হলো একেতে বেশি খাবার খাওয়া যাবে না, পেট গুলো একটা ভরে ফেললাম খুব। কারণ কি, ভরে ফেললে আপনার এই যে এই শ্লেষ্মিক ঝিল্লি যদি ভালোভাবে রানিং করতে না পারে, যে কোনো মুহূর্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার কুশে পড়তে পারে, কুশে পড়লে আপনার ক্ষত হয়ে যাবে। গ্যাস্ট্রিক আলসার যাদের, এদের এই জন্য হয় বেশি। আরেকটা কারণ আছে, এরা পানি কম খায়, তখন এই শ্লেষ্মিক ঝিল্লির পরিমাণ কম থাকে, তখনও হইতে পারে। সারা দিন খাইছে না, না খাই কি হলো, হঠাৎ করে এমন একটা খাবার খেলো যেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে উত্তেজিত করে। ধরেন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অন্য অন্য বিক্রিয়ায়, কিছু কিছু জিনিসের বিক্রিয়ায় বিষক্রিয়া ঘটে। এমন একটা খাবার খেলেন যেগুলো এটার সাথে বিক্রি করে বিষক্রিয়া ঘটাই ফেললো, তখন এই বিষক্রিয়ার জন্য তো এখানে ফুলে যাবে একটা অংশে, যে আপনার এই যে শ্লেষ্মিক ঝিল্লিগুলো নষ্ট করে ফেলবে, তখন তো আপনার পথ হজম হবে, গ্যাস গ্যাস লাগবে। যার জন্য খাবারগুলো ধীরে স্থিরে খাওয়া আর বুঝে। ধরেন আমরা জানি সবাই, এই যে রাস্তার পাশে অনেক কিছু বাঁচতেছে, এগুলো খাইলে আমার সমস্যা হবে, বোঝা যায় না? ব্রেনে কিন্তু একটা সিগন্যাল দেয়, সিগন্যাল ব্রেন আছে, আপনার কোন খাবারটা ক্ষতিকর হবে এটা হঠাৎ করে একটা তাড়না দেয়, তখন আপনি না খেয়ে থাকতে পারেন। আপাতত বুঝলেন যে এটা কেমন কেমন লাগতেছে, আচ্ছা খাইলাম না, কেমন কেমন লাগতেছে, তারপরেও খাইলাম, আমার বাসায় যদি হইলো, আর বাইরে আছে এটা খাওয়ার প্রয়োজন নাই। তাহলে একটা হলো বেশি পেট ভরে একদম যদি খাই, তখন এই শ্লেষ্মিক ঝিল্লির পরিমাণ কম থাকতে পারে। আরেকটা হলো সারাদিনে যতটুকু খাবার হজম করতে পারবে, এর চেয়ে বেশি যদি খাই। ধরেন আমার 3 বাটি, 3 মেজারমেন্ট কাপ, হ্যাঁ মেজারমেন্ট কাপ, ওইখানে ছোট ছোট কাপ আমাদের এখানে আছে না, কাপ আমি দেখাবো না সমস্যা। হ্যাঁ, এরকম কাপের 3 কাপ ভাত সারাদিনে, 3 কাপ ভাত আপনি 6 বেলা খাবেন না 1 বেলা খাবেন আপনার বিষয়। 1 বেলা খাইলে তো আবার বেশি ঠাসা হয়ে যেতেছে এখানে, এই জন্য 2 বেলা 3 বেলা খাইলেন। 3 বেলা খাইলে 1 কাপ ভাত যদি খান আপনি, এতটুকু 1 কাপ ভাত, এতটুকু আপনার ধরেন সবজি সালাদ আর গুস্ত সহ, আর এতটুকু ফাঁকা থাকলো, সমস্যা কি?
এটা এটা ধরেন আমার তো ফাঁকা বুঝবেন না কিন্তু, কারণ এটা তো ছোটই থাকে, এরকমই থাকে, খাবার যখন ফুলবে। কিন্তু আপনি তো জানতেছেন আপনি কতটুকু খাইতে পারতেছেন, ওইরকম একটা অবস্থার থেকে আপনি এভাবে ধরে নিলেন যে এটুকু ফাঁকা থাকলো। এই ফাঁকা থাকলে কি হইলো, আপনার এইটুকু সুন্দর করে ও ঘুরতে পারতেছে, রানিং করতে পারতেছে। শ্লেষ্মিক ঝিল্লিগুলো কোনো সময় আপনার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিতরে পড়ার কোনো সুযোগ নাই। আর সুযোগ যদি না থাকে, আপনার এই আজীবন গ্যাস্ট্রিক আলসার নামে যে একটা রোগ, এটা জীবনেও হবে না, জীবনেও হবে না, এটা হবেই না। এখন ধরেন আমরা তো খাইয়ে ফেলে, অনেক সময় দাওয়াত থাকে কিংবা একটা আইটেমের পর আরেকটা আইটেম, সবগুলো আইটেম পাশে এসে বললে একটু খেতে হয়, বেশি হয়ে গেল। ধরেন সাপোজ এটা তো মাসে 6 মাসে 3 মাসে এরকম হবে, প্রতিদিন তো আর হবে না, হয়ে গেল ধরেন। এখন হয়ে গেলে ধরেন আমি একবার বেশি করে খেয়ে ফেলছেন, এই আজকে খাইছেন দুপুরবেলা, কালকে তারপরে দিন 2-3 দিন তো একটু কম খেয়ে থাকা যায়, 2-3 দিন এরকম বেশি প্রোটিন বেশি মশলা না খাইয়া সাধারণ ধরনের খাবারগুলো খেয়ে থাকা যায়, কম করে খেয়ে থাকা যায়। তাহলে আপনার এই দিন যে কষ্টটা পাইছে, এই কষ্টের সাথে ব্যালেন্স হয়ে গেল। একজনকে মারলেন, তারপর উৎসাহ দিলেন, আদর করে দিলেন, সে মাইন্ড ভুলে গেল না, ঠিক একই অবস্থা, একই অবস্থা। আপনি শুধু মাথায় রাখবেন যে বেশি খেয়ে ফেলছি আমি, এখন 2 দিন আমাকে কম খেতে হবে। বেশি শক্তিশালী খাবার খাইছি, এখন কম শক্তিশালী পুষ্টিকর খাবারগুলো খাবো। এই দুইটা ব্যালেন্স করলেন, দেখলেন স্টমাকটা নীরবে সব কিছু মেনটেন করতে পারতেছে। 1 নম্বর কথা, বেশি খাওয়া যাবেই না, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধারণ ক্ষমতা হলো 1.5 লিটার থেকে 2 লিটার। এর বেশি যদি খান, সারাদিনে 3 কাপ ভাত, তারপরে 3 কাপ সবজি, ধরেন 1 কাপ দুধ, হ্যাঁ, আরো সালাদ আইটেম খাইলেন, সব মিলিয়ে এখানে 8 কাপ খাইলেন, 8 কাপ খাবার খেলেন, এর বেশি সে হজম করতে পারবে না, হজম করতে কষ্ট হয়ে যাবে। আপনি যদি এই যে কি বলে আটা যদি নেন, আটার ভিতর পানি যদি বেশি দিয়ে দেন তাও তো সমস্যা, আবার কম দিলেও সমস্যা, কাই হবে। এখানে একটা কাই হইতে হবে, মন্ডরা হইতে হবে খুব সুন্দর। তো এই জন্য আপনাকে এখন বলে দিব যে 8 কাপ এরম না, এটা আপনারও একটা ধারণ ক্ষমতা, আপনি বুঝবেন যে আমার খাবারটা বেশি হয়ে গেল, আমার খাবারটা কম। সবাই সবার মতো আলাদা, কেউ সাথে মিলবে না। এই জন্য ডাক্তাররা সরাসরি যে সাপোর্ট দিয়ে দেয় যে 3 কাপ খাবেন 2 কাপ খাবেন, এটা হইয়া সারে না। তারপরেও তার সাথে একান্তভাবে বুঝার পরে, তার ওজন উচ্চতা খায় কেমন, এটা বুঝার পরে একটা মেজারমেন্ট দেয় যে এইভাবে খাবেন। বুঝতে পারছেন? এটা আপনারাই বুঝবেন যে কতটুকু খেতে হবে, কতটুকু খেতে হবে, মানে পরিমাণে কম খান, ক্ষতি হবে না, শরীর নষ্ট হবে না, কিন্তু কম খেতে হবে, এটাকে খালি রাখতে হবে, এক। দ্বিতীয়ত পানি খেতে হবে। তৃতীয়ত খাবারের আগে একটু পানি, এদিক দিয়ে পানিটা দিলে হলো কি, এটা ত্বরান্বিত বাড়লো শ্লেষ্মিক ঝিল্লি। এই জন্য খাবারের আগে আপাতত 2-3 ঢোক হলেও পানি খেয়ে নেওয়া দরকার। খাবারের আগে একটু পানি খেয়ে তারপরে আপনি রাস্তাটা ক্লিয়ার করলেন, শ্লেষ্মিক ঝিল্লি গুলো, তারপরে ধীরে ধীরে খাবেন। আর খাবারের নিয়ম হলো মুখের ভিতর নিয়ে আপনার দাঁত দিয়ে কতবার চাবাই খেতে হয় জানেন? 32 বার চাবাই খেতে হয়, 32 বার। আপনি আজকে পয়সা 32 বার চাবাইন, দেখেন ওইখানে যাওয়ার আগেই হজম হয়ে গেছে। 32 বার কেউ পারি না, সর্বোচ্চ 18 বার 20 বার এরকম চাবানো হয়, এর বেশি চাবাই না, হজম হয়। মানে এইটা আরেকটা ফজিলত বলি, 32 বার চাওয়াবেন। আপনার এই যে এইখানে আমাদের একটা লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থি। খাবারের আগে দেখবেন বৃদ্ধ মানুষ যারা খাবার নিয়ে বসে থাকে না, বসে থাকে কিসের জন্য? লালা গ্রন্থি থেকে লালা রস মুখে আসে না। লালা যদি না আসে, খাবারটা যখন মুখে দেওয়া হয় তখন লালা এসে বইরে যায়, লালাগুলো খুব ভালোভাবে মাখে পিচ্ছিল করে, তখন ঢুকে যায়। এই লালা রসটা যখন চাওয়াবেন, ইচ্ছা মতো লালা আসবে। লালা তো অনেকগুলো, এই যে হজম ক্রিয়ার জন্য লালা গ্রন্থির অনেক উপাদান আছে হজম দ্রুত করার জন্য। আপনি যদি না চাবান তখন তো লালা বেশি আসবে না, লালা আসলো ভিতরে খাই ফেলেন, তখন এটা হজম করার জন্য উপাদান আছে। তাহলে 32 বার চাবানোর পরে আমি যদি গলৎকরণ করি, তাহলে খাবারটা আরো দ্রুত হজম হবে। ভিতর থেকে আরো উপাদান আছে, লালা গ্রন্থি থেকে লালা রস বেশি আসে, বেশি আসলে তখন আমার সহজ হয়। তাহলে চাবাইলাম বেশি, তারপরে গিললাম, আর এখানে যতটুকু ভরা দরকার তার থেকে আমি পরিমাণ তো খাইলাম। আপনার কার কতটুকু পরিমাণ বলা মুশকিল, তবে 3 কাপ 3.5 কাপের বেশি হবে না। খুব লম্বা মোটা মানুষ থাকলে 3.5 কাপ 4 কাপের বেশি না। মানে তার মানে ভাতের পরিমাণ যত কম খাওয়া যায়, সবজি তরকারি সালাদ আইটেম আর আপনার গোস্ত এগুলো খাইলেন একটু বেশি, সমস্যা নেই। কিন্তু ভাতটা যত কম খাওয়া যায় তত ভালো। যত কম বলতে 3 কাপ 2.5 কাপ, এর বেশি খেলেন না। আমরা এইখানে যারা আছি আমরা বলো 3 কাপে চলবে, 2-1 জন বাদে গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো এই খাবারগুলো, এইখানের খাবারগুলো ভালো মতো লক্ষ্য রাখেন যে এই সূর্যের আলো যখন সারাদিন থাকে,
খাবার হজমের সাথে সূর্যের আলো সম্পর্ক। সূর্যের আলো আপনার গায়ে পড়বে না পড়বে কিন্তু বাইরে আছে, এই আলোগুলোতে খাবার হজম করায়। এই জন্য বিজ্ঞানীরা বলছেন যে যখন আপনার সূর্যের আলো ডুবে যায় তখন খাবার খেলে হজম হয় না। এই জন্য রাত্রের খাবার যত আগে আগে খাওয়া যায়, মাগরিবের নামাজ পড়লেন খাওয়া শেষ, এশারের নামাজ পড়লেন শোয়া পরে শেষ। বুঝলেন হিসাবটা এরকম, মাগরিবের পরে খাওয়া শেষ, এশারের নামাজ পড়লে শোয়া শেষ। এশারের নামাজ পড়বেন, খাবেন, শুবেন, খাবারের কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা পরে শোয়া যাবে, 2 থেকে 2.5 ঘন্টা। বুঝছেন না? হ্যাঁ, তখন কারণ মানুষ তো এই জন্য এই গ্যাসের সমস্যা কম, যারা একদমই ইয়া না তখন গ্যাসের সমস্যা কম। তাহলে কি হলো, আমরা মুখে চাবাই চাবাই খেলাম 32 বার কমপক্ষে, আর সূর্যের আলো থাকা অবস্থায় খাওয়া শেষ করব। খাবার কম কম খাবো, এই 3 কাপ 4 কাপ বাকি প্রয়োজনে 2 বার 3 বার 4 বার আমার ইচ্ছা মতো পরিমাণে কম দিয়া ঘন ঘন খেলাম। এক দ্বিতীয়বার যদি কোনো সময় বেশি খাবার হয়ে যায়, পরের দিন খাবারগুলো লিমিটেড নিয়ে আসবো, মানে অল্প করে নিয়ে আসবো, সাধারণ লেভেল নিয়ে আসবো গেল। আর খাবার আগে একটু পানি খেয়ে নেবো। তাহলে আমাদের এই 2 থেকে 2.5 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড যে এটা হজম করার জন্য সহজ উপায় হবে। এখন যাদের হয়েই গেছে, তাদের জন্য তো মেডিসিন অবশ্যই লাগবে। যাদের হয় নাই এই নিয়মগুলো ফলো করবেন, আজীবন গ্যাস। আমাদের তো আজীবন গ্যাস হয় না, খাই তো প্রচুর। তখন বলো প্রচুর খান, তাহলে তো নিয়মের বাইরে গেল। এই যে আজকে যদি প্রচুর খাই, কালকে খাই না, আজকে প্রচুর, আজকে কোনো ক্রমে যদি আপনার দাওয়াত দেয় তখন তো আপনি কি বসে থাকতে পারবেন? তা বেশি করে খাওয়া লাগবে না, তখন তো বেশি খাওয়া লাগবে, হয়ে যায় তো, কিছু করার তো নাই। তখন পরের দিন দেখবেন সবজি, তারপর দিন সবজি, সাধারণ খাবার খাবার খেয়ে ব্যালেন্সে নিয়ে আসতেছে। এই যে ব্যালেন্সে নিয়ে আসার হয়ে যায়। আর আমি তো 2 বেলার বেশি খাই না, 2 বেলাই খাই সবচেয়ে বেশি, 2 বেলায় 1 বেলার বেশি খাই না। ওই যে সকালে আর বিকালে, সকালে বিকালে আমি ফুলবাড়ির চেম্বার দিয়ে সকালে খেয়ে যাই, তখন দুপুরবেলা হয়তো বা একটা আপেল খেলাম কিংবা একটা বেদানা খেলাম, 2-3 পিস কাজু বাদাম খেলাম কিংবা পেস্তা বাদাম এর পকেটে থাকে, 2-1 পেস্তা বাদাম এখানে দেখাই আমি এরকম। এরকম বাদাম ধরেন আমি খাইলাম 8 পিস, 8 পিস নিলাম, 6 পিস হয়েছে ওই দিন দুপুরবেলা খাইলাম। তো এরকম পকেটে থাকলো, বাদাম খাইলাম, একটু পানি খাইলাম, শেষ। কিংবা একটু চিয়া সিড ভিজিয়ে রাখলাম 2 মিনিট, তারপরে দুপুরবেলা খাইলাম। রাত্রে আবার যত তাড়াতাড়ি, আমি তো চেম্বার শেষ করতে চাই সন্ধ্যার সাথে তাড়াহুড়া করতে, শেষ হয়ে সারে না, মাগরিব হয়ে যায়। যত তাড়াতাড়ি করে আইসে শেষ করে খেয়ে নেই, তাড়াহুড়া করে খাই। যদি এই যে এশারের নামাজের আগে এসে তাড়াহুড়া খাইয়ে পরে এশারের নামাজটা করি ধীরে ধীরে। হ্যাঁ, আর তারা ওসব বেশি খাই না, সারাদিন ক্লান্ত থাকে, রুগীদের সাথে কথা বলি তো এইখানে এই চেষ্টা করি। 2 বেলার বেশি খাওয়া হয় না, হ্যাঁ, 1 বেলা 2 বেলা। কিন্তু চা আমার খাওয়ার অভ্যাস নাই। হ্যাঁ, যে এইখানে ওরা যে বানাইলো তখন সকালে আপনি তত খাইতে পারেন আগে, সকালে যেহেতু রাত্রে যদি খান তাহলে সকালে খাবেন, সকালে তো ক্ষুধা লাগে। যদি মাগরিবের সাথে খাই নিলেন তাহলে সকালে 6টা ফজরের পর আপনি যখন রান্না বান্না হইলো তখনই খেলেন। আর যে খুব সকালে ক্ষুধা লেগেই যায় কারো, যে খুব সকালে খাওয়ার অভ্যাস, তাহলে রাত্রে ছোলা ভিজে রাখবেন, শুধু 1 মুঠ 5 গ্রাম 10 গ্রাম ছোলা খাবেন। ছোলা আছে না, ছোলা বুট, খুব পুষ্টিকর, খুব কম দাম। এর চেয়ে পুষ্টিকর কম দামের ভিতরে কোনো খাবার পাবেন না, সহজলভ্য। আপনাকে আগুন দিয়ে সেকা দিতে হলো না, রান্না করতে হলো না, বাস ভিজে রাখলেন খাইলেন। আছে না ফজরের নামাজ পড়ে যারা আছেন, বিশেষ করে হ্যাপসখানায় কথাবার্তা বলতে হয়, অনেক বেশি কথা বললে তো ক্যালোরি খরচ হয়, শক্তি খরচ হয়। এই সময় সকালে ফজরের নামাজের পরেই আপনি একটু ছোলা খাই নেন, শুধু ছোলা আপনি সিদ্ধ করে খাইতে পারেন, তেল মরিচ দিয়ে মাখাইয়া, অসুবিধা নেই। কিন্তু আমি সরাসরি কাঁচাটা পান, কাঁচাটা আপনার হজমকে সহজলভ্য হবে। তো সকালে ছোলা খাই নিলেন, তারপরেও এক সময় ক্ষুধা লাগলো একটু চিয়া সিড ভিজিয়ে খাই নিলেন, তারপরেও ক্ষুধা লাগলো দই খেয়ে নিলেন, টক দই। এগুলো উপাদানগুলো ধরে নিতে হবে। কিন্তু ভাত মাছ, ভাতের পরিমাণ বেশি, এইটা মাথা থেকে কমাইতে হবে। ভাতের আইটেমটা কমাই নিতে হবে, ওই আইটেমগুলো ধরতে হবে। আমি গরমের সময় প্রতিদিনই দুপুরবেলা এগুলো না খাইয়া কি খাইছি, টক দই, হাফ কেজি টক দই নিয়ে এসে অর্ধেক আমি খেয়েছি, অর্ধেক আবার দিয়েছি। টক দই, শুধু টক দই খাইতে কিন্তু অনেক, মানে প্রথম সময় পাবেন না, কয়েকদিন খাইলে ভালো লাগে। টক দই যারা রান্না বান্না করে, টক দই খাইলেন, বাস আলহামদুলিল্লাহ, স্বাস্থ্য ভালো রাখার সিস্টেম। তাইলে আপনাদের গ্যাসের সমস্যা জন্য, যদি রোগ হয়ে যায়, রোগ হয়ে গেছে আপনার, অনেক গ্যাসের সমস্যা, ওষুধ খেতে হয়। কোনটা কোনটা? হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক HCl, এই যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl লিখে রাখলে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক
হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড এটা আর কি, এটা একটা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর শ্লেষ্মিক ঝিল্লি, হ্যাঁ, আর এনজাইম, এইখান থেকে সিক্রেশন হয় এনজাইম, এনজাইমগুলো খাবারটা ভাগ করে, ঠিক আছে। মানে এখন ফর্মুলা হলো সকালে যে উঠেই যদি খেতে চান তাহলে আপনার একটু ছোলা খাবেন। আরেকটা জিনিস বলি, আমার যৌবনের মঞ্জিলে বইয়ের ভিতর লেখা আছে, আমরা এটা করবো এখন। যৌবনের মঞ্জিলে বইয়ে লেখা আছে ক্ষুধা আমাদের 4 প্রকার। ক্ষুধা কয় প্রকার? 4 প্রকার। এই 4 প্রকারের ক্ষুধার ভিতরে একটা ক্ষুধা সঠিক, আরগুলো ভুল। যেমন সময়ের ক্ষুধা। সময়ের ক্ষুধা কি? নাস্তা খেতে হবে। ধরেন আমি এখন রাত্রে প্রচুর পরিমাণ খেয়ে নিছি 12টার দিকে, রাত্র 12টার দিকে প্রচুর খেয়েছি, সকালে ঘুমোতে উঠলে তো আসলে পেটের খাবারগুলো যাবে না, আর ঘুমাইলে হজম আরো কম হয়, পেট দেখবেন ভরা ভরা আছে। সকালে উঠেই দেখেন সবাই নাস্তা খেতে বসে গেছে, আপনিও নাস্তা খাবেন, এটা নাস্তা, সময়ের ক্ষুধা এটা, এটা তো ক্ষুধা না। সময়ের ক্ষুধা, আপনার ক্ষুধা নাও লাগতে পারে, কিন্তু সবাই খাইতে দিকে আপনি খাবেন। সময়, এই সময়ের দিকে তাকাই আপনার পেট তাকাবে না, আপনার পেটের দিকে তাকাই খেতে হবে। 1 নম্বর সময়ের ক্ষুধা। আর হলো চোখের ক্ষুধা, বাচ্চারা খায়, আমরাও খাই, হ্যাঁ খাইতেছে, আমিও খাই বেলায়, হ্যাঁ খাইতে বলছে, চোখের ক্ষুধা, দেখা দেখি। সময়ের ক্ষুধা এক টাইম, যে দুপুরে লাঞ্চের খাবার, তারপরে ডিনার, হ্যাঁ, এই টাইমগুলো বাদ দিতে হবে। আপনার পেটের দিকে তাকাবেন, আপনি খাবেন। তাহলে সময়ের ক্ষুধা, চোখের ক্ষুধা, আরেকটা হলো পেটের ক্ষুধা। পেটে আপনি প্রতিদিন যে টাইমে খান, ওই টাইমে একটা সিগন্যাল দিবে, ওই সিগন্যালটাই আসলে আপনার জন্য ক্ষুধা নাও হইতে পারে। কালকে পেট ভরে খাইছেন দুপুরবেলা অনেক বেশি, আজকে খাবেন না, কিন্তু আজকে আপনাকে দিবে ইচ্ছা মতো চাপ ওই টাইমে, যে ওই টাইমে খাও। হ্যাঁ, এটা একটা। আরেকটা হলো পেটে অরিজিনাল ক্ষুধা লাগছে, আপনি ভালো মতো বুঝবেন, অরিজিনাল ওই ক্ষুধাতে খাবেন। এই ক্ষুধার ভিতর স্টমাক সঠিক থাকবে, এই ক্ষুধার ভিতর আপনি খাবেন যে, এই ভালো মতো বুঝেন, এই ক্ষুধার ভিতর যে খাবেন, ধীরে স্থিরে খাবেন, তারপরে বেশি করে চাবাই খাবেন, তারপরে একটু পুষ্টিকর খাবারগুলো কম ভরবে, মানে পরিমাণে কম পুষ্টি বেশি আছে না, এরকম কিছু খাবারগুলো, যেমন ছোলা, আপনার অনেক দাম কম কিন্তু পুষ্টি অনেক ভরপুর, ক্ষতিকর কম। তাহলে আপনার অরিজিনাল ক্ষুধায় খাইলেন, না না, ছোলাগুলো তো বেশি ঘটনা, যারা বডি বিল্ডার করে, যারা কোষ বাড়ায়, এরা তো ছোলা খাইতে হয়। ঘোড়াকে ছোলা খাওয়াইতে হয়, বুঝলেন না? ঘোড়া তো শক্তির প্রতীক, শক্তির প্রতীক হিসেবে ঘোড়াকে সাব্যস্ত করা হয়, যৌন শক্তির প্রতীক, আর মাসল শক্তির প্রতীক। ঘোড়ার আগা পাছা বলে না, আগা পাছা বলে না, সামনের অংশ পিছনের অংশ সব একরকম থাকে না, শক্তির প্রতীক। হ্যাঁ, বিশাল শক্তি, এরা ছোলা হেভি পছন্দ করে, ছোলা খেতে হবে এক। তারপরে কি বলতেছিলাম, যদি রোগ হয়ে যায়, আপনার রোগ হয়ে গেছে, এখন ওষুধের সাপোর্ট নিতে হবে।